এইবার ডিফারেন্ট একটা জিনিস দেখাই। এতক্ষণ তো এই মাথা দুইটা বাইরে ছিল, এইবার দেখো আমি এটাকে ঘুরায় দিলাম, এটাকে ঘুরায় দিলাম, ঘুরায় দিলাম, এবং এই দুই মাথা মোটামুটি কাছে। এখন একটু দেখো, সবাই খেয়াল করো এখানে কি হয়। এই যে উপরের এই এই স্পার্ক গ্যাপটা খেয়াল করো। এখানে মাঝখানে কি হইতেছে? ছোট ছোট বজ্রপাত হচ্ছে না? মাঝখানে স্পার্ক হচ্ছে। তাহলে এটা অনেক হাই ভোল্টেজ। এটা যদি জায়গা মতো লাগে, হ্যাঁ, আমি অনেকক্ষণের জন্য হয়তো মানে কি বলবো, ইনক্যাপাসিটেটেড হয়ে যেতে পারি। আমি কি দিয়ে দেখাবো? একটা A4 সাইজের কাগজ দরকার আমার। এই যে A4 সাইজের কাগজ, তোমরা সবাই একটু ভালো করে খেয়াল করো। আমি প্রথমে এই ডিস্টেন্সটা, ওয়েট, খোলা আছে তো? হ্যাঁ, খোলা আছে। এত হাই ভোল্টেজে শক খায় মরতে চাই না এখন। একটু দূরে নেই, দুইটাকে একটু দূরে নিয়ে গেলাম। এখন একটু খেয়াল করো স্পার্কটা হয় কি না। হয়? হয় না। এখন কিন্তু স্পার্কটা হয় না। একটা সার্টেন ডিস্টেন্সে আনলে স্পার্ক হবে কেন? একটু দেখো। এই যে এতটুকু ডিস্টেন্সে আনলে স্পার্ক হচ্ছে, তার চেয়ে দূরে নিলে আর হচ্ছে না। সো এই ডিস্টেন্সটা কতটুকু? রাফলি একটা স্কেল পাইলে ভালো হতো। স্কেল আছে না এখানে, ছোট কাঠের স্কেল বা এরকম কিছু একটা? সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ। সেটা হচ্ছে এটার গোড়ায় যে তার ছিল ওইখানে স্পার্কিং শুরু হয়েছে। ওইটা আমার একটু দূরে রাখা দরকার ছিল। আচ্ছা, এখন দূরে রাখলাম। এই যে এখন আমি একটু মাপবো। কেন মাপবো একটু দেখো। কারণ আছে, আমি এটার ভোল্টেজ কত এটা বের করতে চাই। সো আবার একটু চালাই, একটু চালাই। এখন আমি এক্স্যাক্টলি একটু মেপে দেখতে চাই। এইখানে যে ডিস্টেন্সটা আছে সেটা আমি মেপে দেখলাম। খাইছি শক, বলতে বলতে শক খেয়ে গেছি, তবে খুব বেশি না, অল্প খাইছি। কারণ হচ্ছে এক পাশে ধরা ছিল, এই জন্য। তাহলে এক কাজ করি, এটাকে একটু কাছেই দিয়ে দেই। তাহলে এখানে ডিসচার্জ হয়ে গেলে এখানে মানে ভোল্টেজ বিল্ড আপ হয় নাই খুব একটা, এই জন্য আমি নিরাপদে খুলতে পারছি। বাট এই যে শকটা খাইছি, আমার পুরা ডান হাতটা মোটামুটি অবশ হয়ে যাচ্ছিল আর কি, যেই শকটা খাইছি। আচ্ছা, যাই হোক, সমস্যা না। ফর সায়েন্স, অসুবিধা নাই। তো এখন যেটা বলতেছিলাম, এটা 2 সেন্টিমিটার। তাতে আমি এটার ভোল্টেজ কিভাবে মেপে বের করব তোমাদেরকে একটু দেখাই। বলতেছি, দাঁড়া, আমি একটু ব্রেকডাউন ভোল্টেজটা দেখে নিই। বাতাসের ব্রেকডাউন ভোল্টেজ হচ্ছে অলমোস্ট 30 কিলো ভোল্ট পার সেন্টিমিটার। 30 কিলো ভোল্ট পার সেন্টিমিটার, এই কথাটার একটা মিনিং আছে। মিনিং কি? মানে হচ্ছে আমি যদি দুইটা মাথায় ভোল্টেজ ডিফারেন্স 1 ভোল্ট, মানে এই মাথার তুলনায় এই মাথায় 1 ভোল্ট ভোল্টেজ ডিফারেন্স হয়, এই মাথায় 0 আছে, এখানে 1, তাহলে কি এর ভিতর দিয়ে, বাতাসের ভিতর দিয়ে কারেন্ট যাবে? যাবে না। এই মাথার তুলনায় এই মাথায় যদি 1000 ভোল্টেজ বেশি থাকে, তাহলে কি এর ভিতর দিয়ে কারেন্ট যাবে? না, তাও যাবে না। এই দুইটা মাথা পরস্পর থেকে 1 সেন্টিমিটার দূরত্বে থাকা অবস্থায় যদি একটার তুলনায় আরেকটার ভোল্টেজ 30,000 ভোল্টেজ বেশি বা কম হয়, তাইলে বাতাসের ভিতর দিয়েই কারেন্ট যাবে, স্পার্ক হয়ে। তাহলে এখানে আমাদের এখানে 2 সেন্টিমিটার গ্যাপ ছিল। তাহলে 2 সেন্টিমিটার গ্যাপে যদি এখানে স্পার্ক হয়, তার মানে অ্যাট লিস্ট এখানে 60,000 ভোল্ট ছিল। অ্যাট লিস্ট 60,000 ভোল্ট ছিল। নো ওয়ান্ডার যে আমার হাতের এইখান থেকে শুরু করে এই পর্যন্ত মনে হয়েছে যে মানে ভিতরে কিছু দিয়ে সুই দিয়ে খোঁচা মারছে একটা। সো এখানে অ্যাট লিস্ট 60,000 ভোল্ট ছিল। তার কারণে বাতাসের ব্রেকডাউন হয়েছে, তার ভিতর দিয়ে আয়ন চলাচল করছে, আমরা স্পার্ক দেখতে পাইছি। জাস্ট এইটাই কিন্তু বজ্রপাত, আর কিছু না। তাহলে এখন চিন্তা করো, মেঘ অনেক উপরে, তাহলে মেঘ থেকে আমাদের যে তাল গাছের উপরে যে বজ্রপাত হয়, এটা তো আর 2 সেন্টিমিটার উপরে না, অনেক দূরে না? তাহলে এইখানে কত লক্ষ লক্ষ ভোল্টেজ দরকার হবে এই বজ্রপাতটা হওয়ার জন্য? অনেক বেশি না? তাহলে এই বজ্রপাতে লক্ষ লক্ষ ভোল্টেজ থাকে, এবং এখানে এনার্জির পরিমাণ হিউজ, হিউজ। একটা বজ্রপাতের এনার্জি যদি আমরা কোনো মতে জমায় রাখতে পারতাম, মনে করো আমাদের এই পুরো বিল্ডিং হয়তো 1 বছর চলে যাইতো, মানে বিদ্যুতের আর দরকার পড়তো না, একটা বজ্রপাতের এনার্জি।
বা আরো বেশি এনার্জিও থাকতে পারতো। বাট ওই এনার্জিটা তো আর আমরা জমা করে রাখতে পারি না, কারণ পাওয়ার অনেক বেশি। এই হিউজ পরিমাণ এনার্জি ফ্র্যাকশন অফ এ সেকেন্ডের মধ্যে ডিসিপেটেড হয়ে যায়। ওকে। ইমন জিজ্ঞেস করছে যে ভাই আমার তো পরীক্ষা, আমি কি ক্লাস করব নাকি কি করব? পরীক্ষা থাকলে হচ্ছে চাইলে পরেও করতে পারো, ক্লাস যেহেতু রেকর্ডেডই আছে। আর দ্বিতীয় পত্র, তপন স্যারের বই কিরকম হবে? তপন স্যার বই ডেফিনেটলি খারাপ হবে না, সেলু স্যার বা প্রামাণিক স্যার এটাও কিনতে পারো, সমস্যা নেই। আর যদি মেডিকেল ইনক্লিনেশন থাকে তাহলে তো হচ্ছে কোনটা কিনবা জানোই। বজ্রপাত সবসময় উঁচু স্থানে পড়ে কেন? যেটা সবচেয়ে কাছে, মেঘের যেটা সবচেয়ে কাছে ওইখানেই তো পড়বে। আরো রিজন আছে, যেটা উঁচু স্থান ওইখানে চার্জ কনসেন্ট্রেশন বেশি থাকে, তাহলে ন্যাচারালি ওই জায়গায় অ্যাট্রাক্টেড হয়ে বজ্রপাতটা হয়। ওকে, তাহলে এটুক তো আমরা বুঝলাম, এক্সপেরিমেন্ট দেখছি। এবার হচ্ছে আরেকটা জিনিস একটু দেখাই। কাগজ, কাগজ তো ইনসুলেটর। কাগজের দুই পাশে হাই ভোল্টেজ দিলে কি হবে? এর ভিতর দিয়েও কারেন্ট যাবে। ভাই পানি আছে আশেপাশে? রাখেন, তাইলে আমি কাগজটাতে আগুন ধরার পরে দিয়ে দিব, নিভাই দিবেন। তাহলে এই যে এখানে হচ্ছে কাগজ আছে, তাহলে কাগজে আমি এখন আগে হাই ভোল্টেজ দিচ্ছি, দেখো কি হয়। এটা কাঠ, মেটাল দিয়ে ধরা যাবে না। এর ভিতর দিয়ে যে স্পার্ক গেছে, তোমরা বিশ্বাস করবা কিনা, বাবারে বাবা আবার শক খাইলাম, গেছে আমার হাত। আর সমস্যা নেই। সো এটার ভিতর দিয়ে স্পার্ক গেছে, খুবই খুবই ক্লিন ছিদ্র হয়েছে। আমি এটা দেখাবো কিভাবে, এটা কি দেখানো যাবে ক্যামেরায়? এই যে তিনটা ডট, এই যে এখানে তিনটা ডট আমার আঙ্গুলের নিচে দেখা যাচ্ছে। মেডিকেল টার্গেট হলে ইসাক স্যারের বই। এই যে আমার আঙ্গুলের নিচে তিনটা ক্লিন ডট দেখা যাচ্ছে, খুবই ক্লিন ছিদ্র হয়েছে। সুই দিয়েও এত ক্লিন ছিদ্র করা খুব ডিফিকাল্ট, বিকজ এটা একেবারে হচ্ছে আয়ন দিয়ে ছিদ্রটা হয়েছে। এখন আরেকটা জিনিস দেখাই, থার্ড টাইম একটু শক খাওয়ার রিস্ক নিচ্ছি। শকটা তখন কেন খাইছি আমি বুঝতে পারছি, আমার এই প্লেটের মধ্যে হিউজ পরিমাণ চার্জ জমে ছিল। না, যথেষ্ট কাছাকাছি আসতেছে না এটা। তাহলে আরেকটু কাছে আনা দরকার, কেমনে আনবো? প্লেট বাঁকা করে দিই, চার্জ আছে? না, চার্জ নাই। এখন এটা 1 সেন্টিমিটারের মতো আছে, মানে কন্টিনিউয়াস স্পার্ক হবে। এখন কন্টিনিউয়াস স্পার্ক হবে। তোমরা কি কাগজটা যখন স্পার্ক হচ্ছিল তখন আগুন দেখতে পাইছো? তখন হচ্ছে আগুন জ্বলতেছিল ঠিকই, কিন্তু আগুনটা সাস্টেইন করতে পারে নাই। কেন এটা সেটা পরে বলবো। সো এটার ছিদ্রগুলো জাস্ট একটু কাছ থেকে দেখো, এটা কত ভয়ঙ্কর। সো এই যে নিচে, এই যে আমার আঙ্গুলের নিচে এই যে ছিদ্রগুলা, দেখছো? ওকে, এটাকে পুরো ঝাঁঝরা করে ফেলছে।